দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস উল্টে নদীতে হতাহতের শঙ্কা। উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নৌ চলাচল বন্ধ। ভয়াল কাল রাতে ঢাকায় ব্যাপক গণহত্যার পরের দিনেই শুরু হয় মুক্তির লড়াই। বিশাল একটা গর্ত কইরা গণকবরের স্তূপ দিছে। রাষ্ট্রীয় শ্রদ্ধার জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন। রাজধানীতে আজও জ্বালানি তেলের জন্য হাহাকার, দুর্ভোগে মানুষ। তেল আছে কিনা কতক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখছে। এক বেলা দিলে 3 বেলা দেয় না। সংকট মোকাবেলায় স্পট মার্কেট থেকে আরো 2 কার্গো এলএনজি কিনছে সরকার। সংবিধান ও জুলাই সনদকে প্রাধান্য দিচ্ছে সরকার, জানান আইনমন্ত্রী। গণভোট অস্বীকার করলে চরম মূল্য দিতে হবে, হুঁশিয়ারি জামায়াতের। জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশকে আইনে পরিণত হবে, জানালেন তথ্যমন্ত্রী। কারো ন্যায় বিচারে বাধা নয় বললেন নতুন অ্যাটর্নি জেনারেল। মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামাতে ট্রাম্পের 15 দফা নাকচ ইরানের। সংঘাত নিরসনে পাল্টা 5 দফা প্রস্তাব। চলছে হামলা পাল্টা হামলা। এবং ফিফা প্রীতি ম্যাচে কাল ভিয়েতনামের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বিদেশের মাটিতে নিজেদের শক্তি পরীক্ষার অপেক্ষায় ক্যাবরেরা শিশুরা। স্বাগত নিউজ 24 সংবাদে। দর্শক, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী বাস উল্টে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। বিকেল 5:15টার দিকে 3 নম্বর পন্টুন থেকে সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে গেলেই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী, নৌ পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় বাসটিতে 40 জনের মতো যাত্রী ছিলেন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে। উদ্ধার অভিযান শুরু করেছে উদ্ধারকারী জাহাজ হামজা। এরই মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। বাংলাদেশের মুক্তি সংগ্রামে ভয়াল বিভীষিকাময় অধ্যায়ের রচনা হয় 1971-এর 25 মার্চের কালরাতে। বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে মুছে দিতে অপারেশন সার্চ লাইট নাম দিয়ে ঢাকায় ব্যাপক গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী। ঢাকা পরিণত হয় লাশের শহরে। পুড়িয়ে দেওয়া হয় সংখ্যালঘু অধ্যুষিত পুরান ঢাকা। ধ্বংস করে পুলিশ, লাইন, ইপিআর এবং বেশ কয়েকটি গণমাধ্যম প্রতিষ্ঠান। গণহত্যার বর্বরতার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে জগন্নাথ হলের ভবনগুলো। মানুষ নয়, মাটি চাই, এমন পৈশাচিক পণ নিয়ে 25 মার্চ রাতে হত্যাযজ্ঞ চালানো পাকিস্তানি সেনাদের পছন্দের শীর্ষে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। কারণ এখানে থাকতেন স্বাধীনতা সংগ্রামে অংশ নেয়া অনেক ছাত্রনেতা। বকুল রানী দাসের স্বামী সুনীল চন্দ্র দাসকে জগন্নাথ হল থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে হানাদার সেনারা। অর্ধ শতাব্দী পরও দুঃসহ সে স্মৃতির কথা ভেবে শিউরে ওঠেন তিনি। স্বামীর কোনো মেয়েটা ছিল, মেয়েটা যারা ফালিয়ে দিল, ফালিয়ে দিয়া তারপরে আমার স্বামীরে নিয়ে যেতেছে। আমি কই আমার স্বামীরে কোথায় না, আমার একটা লাচ্ছি দিল, এই জন্য একটা লাচ্ছি দিছে, আমি পড়ে গেছি বাচ্চাটা নিয়ে। তারপরে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে গণহত্যার এমন নজির স্তম্ভিত করে দেয় পুরো বিশ্বকে। মুক্তিযুদ্ধের 9 মাস সারা দেশে যে ব্যাপক গণহত্যা চালায় পাকিস্তানি বাহিনী, তার সূত্রপাত হয় 25 মার্চ কাল রাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জগন্নাথ হলে সে রাতে হত্যা করা হয় কমপক্ষে 35 ছাত্র, শিক্ষক এবং কর্মচারীকে। রোকেয়া হলে কর্মরত আহমেদ আলী ফরাজিকে বেঁচে আছেন 25 মার্চ রাতে সে কথা জানতেন না পরিবারের কেউ। খোঁজ নিতে পরদিন 9 বছরের শিশুপুত্র মোশাররফ হোসেন জীবনের ঝুঁকি নিয়ে ছুটে আসেন মুন্সিগঞ্জের গ্রামের বাড়ি থেকে। পিতাকে খুঁজে পান না, খুঁজে পান অগণিত মানুষের গণকবর। সামজনা হলের যে বর্তমান যে গেটটা আছে,
গেটের এনো বিশাল একটা গর্ত কইরা গণকবরের স্তূপ দিছে, দেওয়ার পরে দিয়া মাটি চাপা দিয়া দিছে। মাটি চাপা দেওয়ার ইয়াতে কারো হাত বাহির হয়ে রয়েছে, কারো মাথার চুল বাহির হয়েছে। টাঙ্কির ভিতরে, বাথরুমের ভিতরে, রুমের ভিতরে যা যা পাইছি ওদের মাসে যে আমার মহল্লার তবু মতো জীবন্ত ছেলে করে টাইকাই না কাগজ দিয়া লাশ টানাইছে। লাশ টানিয়ে এইখানে সব সরাসরি শোয়ে রাখছে। পৃথিবীর ইতিহাসে কুখ্যাত হয়ে থাকা অপারেশন সার্চলাইট নামের ওই অভিযানে সেদিন সীমান্তরক্ষী বাহিনী ইপিআরের সদর দফতর এবং রাজারবাগ পুলিশ লাইনে নির্বিচারে বাহিনীর সদস্যদের হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার রিপোর্ট অনুযায়ী 25 থেকে 29 মার্চের মধ্যে ঢাকায় 1 লাখ মানুষ হত্যা করে হানাদার বাহিনী। আর মার্কিন সাংবাদিক রবার্ট পেইন লিখেছেন, ওই দিন শুধু ঢাকা নয়, পুরো বাংলাদেশ হয়ে উঠেছিল শকুন তাড়িত এক শ্মশান। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। মহান স্বাধীনতা দিবস কাল। বীর শহীদদের রাষ্ট্রীয় শ্রদ্ধার জন্য প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এ বিষয়ে আরও খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে প্রস্তুতি কেমন দেখছেন জাতীয় স্মৃতিসৌধে, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন। অর্থে আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং আমরা দেখেছি যে 23 তারিখ থেকে এখন পর্যন্ত যে জনসাধারণের জন্য কিন্তু বন্ধ করা হয়েছে এবং নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে এবং 4 স্তরের যে নিরাপত্তার জোরদার করা হয়েছে এবং একই সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে ধুয়ে মুছে রং তুলির যে কাজ শেষ মুহূর্তে কিন্তু সেটা ঠিক দুপুরের মধ্যেই সেটা সম্পূর্ণ করেছেন এবং এখন কিন্তু যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে জাতীয় স্মৃতিসৌধ সহ এবং ঢাকা আরিচা মহাসড়কের প্রায় 3,500 আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছেন এবং প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিন্তু সিসিটিভি বসানো হয়েছে এবং পুলিশ সেই সিসিটিভি মনিটরিং করছে এবং আপনারা জানেন যে ঠিক সকালে থেকে ঠিক দুপুর পর্যন্ত যে সুইপিং সেটা কিন্তু আসলে ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হয়েছে। এরই মধ্যে ভিভিআইপিদের জন্য যে মেটাল যেই গেট দিয়ে তারা প্রবেশ করবে সেখানে মেটাল বসানো হয়েছে এবং এর মধ্যে কিন্তু আপনি দেখছেন যে লেক সহ যে সব কিছুই সংস্কার করা হয়েছে এবং আমরা দেখছি ফুল দিয়ে সাজানো হয়েছে এবারের ঠিক যে মোটরসাইকেল শোভাযাত্রা এবং আপনারা জানেন যে এই 56 বছরের যে বাংলাদেশ সেই বাংলাদেশকে কিন্তু বরণ করতে যাচ্ছে এবং মহামান্য রাষ্ট্রপতি আগামীকালকে প্রথম শ্রদ্ধা জানাবেন, এরপরে প্রধানমন্ত্রী, এরপরে মন্ত্রী পরিষদ এবং কূটনৈতিক বর্গ, এরপরে সাধারণের জন্য খুলে দেওয়া হবে। এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতি সর্বশেষ অর্থী। ধন্যবাদ আপনাকে। দর্শক, যেমনটি আগেই জানিয়েছিলাম যে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি বাস উল্টে পড়ে হতাহতের ঘটনা ঘটে এবং উদ্ধার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এই বিষয়ে আরও তথ্য জানবো। ঘটনাস্থলে আছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, দুর্ঘটনার খবর নিয়ে জানাবেন কতজনকে এরই মধ্যে উদ্ধার করা গেছে? ধন্যবাদ। আপনাকে একটু জানিয়ে রাখি যে বাসটি কিন্তু প্রায় 1.5 ঘন্টা থেকে প্রায় 2 ঘন্টা যাবৎ কিন্তু বাসটি এই পল্টন থেকে নদীতে পড়ে গেছে। এখন অবধি কিন্তু কাউকে উদ্ধার করতে পেরেছে বলে এমন কোনো তথ্য কিন্তু আমাদের কাছে নেই। আর বিআইডব্লিউটি এর যে উদ্ধারকারী জাহাজ হামজা সেটি কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে, তবে সেটি কিন্তু উদ্ধার কাজে এখনো অংশ নিতে পারেনি, যার কারণে কিন্তু আশেপাশে যেসব উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু স্লোগান দিচ্ছে। আমরা বিভিন্ন সময় কিন্তু দেখেছি যে এই ঘাটে যখনই কিন্তু দুর্ঘটনা ঘটে তখনই কিন্তু এরকম হামজা আসে এই উদ্ধারকারী জাহাজ, তবে সেটি কিন্তু উদ্ধার করতে অনেক সময় পার করে দেয় যেহেতু বাসটি পড়ে গেছে। বাসটির মধ্যে কতজন ছিল সুনির্দিষ্টভাবে কিন্তু কেউই বলতে পারছে না। এখানে কিন্তু এই যে মানুষ আছে তাদেরকে কিন্তু নির্ভীক করতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু সেনাবাহিনী কিন্তু তাদের সঙ্গে কথা বলছে এবং সেনাবাহিনীর উদ্দেশ্যেই কিন্তু তারা ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে, যেহেতু বাসটি এই পাশের জেলা অর্থাৎ কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে এসেছিল, যার কারণে কিন্তু স্বজনেরা কিন্তু ইতিমধ্যে এই ঘাট এলাকায় চলে এসেছে এবং তারা কিন্তু তাদের স্বজনদের খোঁজ নিতেই কিন্তু এখানে এসেছে। যেহেতু ঘাটে যখন ফেরি আসলে আসে তারপরেই কিন্তু
যখনই কিন্তু এই ঘাটে কিন্তু বাস আসে, তখনই বাসের যাত্রীরা, অনেক যাত্রী আসলে আগেই নেমে যায়। তবে সর্বশেষ এই ঘাটে যখন ফেরিটি পল্টনের উপর বাসটি ওঠে, তখন আসলে এর উপর কতজন যাত্রী ছিল সেটি কিন্তু সুনির্দিষ্ট বলতে পারেনি। তবে পুলিশ এবং ফায়ার সার্ভিস সহ আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যেই এই ঘটনাস্থলে এসেছে এবং তারা কিন্তু সাধারণ মানুষকে কিন্তু উদ্ধার কাজে যাতে ব্যাহত করতে না পারে তার জন্য কিন্তু সবাইকে আটকে রাখছে ঘাটের উপরে। এবং ইতিমধ্যেই কিন্তু হামজা এখানে নোঙর করেছে এবং সেটি কিন্তু এখনো কাজ শুরু করতে না পারলেও কিন্তু তাদের যে প্রথম যে কাজের যে ইনস্ট্রুমেন্ট সেগুলো কিন্তু সেট করছে। তবে কাজটি কতক্ষণ নাগাদ শুরু হতে যাচ্ছে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। আপনারা একটু দেখতে পাচ্ছেন যে BIWT এর যারা রয়েছেন তারা কিন্তু কাজ শুরু করেছে। তারা এই বিশেষ করে দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে যতগুলো দুর্ঘটনা ঘটে সর্বপ্রথম কিন্তু যে উদ্ধারকারী জাহাজটি এসে এখানে দাঁড়ায় সেটি কিন্তু হামজা। এই হামজাটি কিন্তু ইতিমধ্যেই এই ঘাট এলাকায় এসেছে এবং সেটি কিন্তু উদ্ধার কাজে অংশ নেবে। তবে এখানে কিন্তু আমরা সেই যখন থেকে আসলে বাসটি পড়ে যায় তারপর থেকেই কিন্তু এখানে সাধারণ মানুষ কিন্তু এখানে জড়ো হতে থাকে এবং তাদের স্বজনদের কিন্তু দেখার জন্য এবং সেটি কিন্তু এখানে মানুষ জড়ো হয়েছে। আমরা একটু জানিয়ে রাখি আজকে সকালেই কিন্তু এই ঘাটেরই কিন্তু 4 নম্বর ফেরিঘাটে কিন্তু একটি ট্রাকও কিন্তু তার সামনের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। তবে সেটি কিন্তু সেটি কিন্তু পরবর্তীতে উদ্ধার করে ফেলে। তবে এখানে কিন্তু সাধারণ মানুষ বারবার কিন্তু এই পল্টনের উপর আসতে শুরু করেছে, যার কারণে কিন্তু তাদেরকেও কিন্তু এক প্রকার বলাই যায় যে তাদেরকে আটকানোর চেষ্টা করছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যেই কিন্তু দুটি অ্যাম্বুলেন্স কিন্তু এখানে রেডি করা রয়েছে। উদ্ধার যারা আসলে এই বাসের মধ্যে কতজন ছিল সেটি কিন্তু এখনো যেহেতু জানা যায়নি, যাতে করে উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে কতজন ছিল সেটি একজনও উদ্ধার হলে কিন্তু প্রথমেই এই অ্যাম্বুলেন্সে করে কিন্তু এখান থেকে তাকে হসপিটালে নিতে পারে, সেটি কিন্তু জন্যই কিন্তু এখানে যে অ্যাম্বুলেন্সে রেডি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেটিতে দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু BIWT এর কিন্তু উদ্ধারকারী জাহাজ হামজা। সেই হামজাটি কিন্তু এখন কাজ করছে। তবে কাজের গতি কিন্তু কিছুটা ধীর গতি, এর কারণেই কিন্তু উৎসুক জনতা কিন্তু তারা কিন্তু এই যারা আসলে উদ্ধার কাজে রয়েছে তাদেরকে কিন্তু ভুয়া ভুয়া বলছে। আমরা নদীর এই বিশেষ করে 3 নম্বর ফেরিঘাটের কিন্তু 3 নম্বর ফেরিঘাটের কিন্তু আশেপাশে কিন্তু হাজার হাজার মানুষ এখানে এসেছেন তাদের স্বজনদের দেখার জন্য। ইতিমধ্যেই কিন্তু রাজবাড়ীর যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি কিন্তু এখানে এসেছেন এবং গোয়ালন্দ ঘাটের যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তিনিও কিন্তু এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে রাজবাড়ীর যে পুলিশ সুপার রয়েছেন তিনি কিন্তু এখানে এসেছেন যাতে করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কাজে ব্যাহত না হয়, সেজন্যই কিন্তু তারা কাজ শুরু করেছে। আমরা একটু যাওয়ার চেষ্টা করব, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আমার ক্যামেরাম্যান আছে একটু সাবধানে। আচ্ছা, আমরা একটু দেখছি যে ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসক, পুলিশ সুপার কিন্তু এখানে এসেছেন। তারা কিন্তু এখানে এসে পরিস্থিতি দেখছেন। আমরা একটু দেখাবো যে যাতে করে এখানে যে উদ্ধার কাজ সেই উদ্ধার কাজটি যাতে ব্যাহত না হয় তার জন্য কিন্তু জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারা কিন্তু এখানে এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা একটু কথা বলা স্যার আমরা একটু কথা বলতে চাচ্ছিলাম, আমরা একটু লাইভে রয়েছি, আমরা একটু যদি আপনাদের সাথে পরে ইন্টারভিউ দেব। আমাদের এখানে তারা কিন্তু বারবার বলছে যে উদ্ধার কাজে যাতে ব্যাহত না ঘটে সেজন্য কিন্তু তারা কাজ শুরু করেছে। তারা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সব সদস্য রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা একটু দেখাবো যে এইখানে কিন্তু ইতিমধ্যেই কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু রেডি করা রয়েছে, যে অ্যাম্বুলেন্সগুলোতে কিন্তু উদ্ধার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু যাদেরকে উদ্ধার করা সম্ভব হবে তাদেরকে কিন্তু দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য কিন্তু অ্যাম্বুলেন্স কিন্তু রেডি করা রয়েছে। এই সেই পল্টন এখান থেকেই মূলত পড়ে যায়।
এটি এখান থেকেই কিন্তু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু এই নদীতেই কিন্তু এখানেই পড়ে যায়। সেখানে কিন্তু আমরা আসলে আলোর স্বল্পতার জন্য কিন্তু আমরা সেভাবে আসলে বোঝাতে পারছি না। ধন্যবাদ মিঠুন গোস্বামী, আপনি থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হব আরো তথ্য জানার জন্য। জ্বালানি সংকটে রাজধানীর পরিবহন ও জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। তেলের জন্য দীর্ঘ লাইন এখন যেন চিরচেনা চিত্র। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও মিলছে না তেল। তেল পর্যাপ্ত না থাকায় বন্ধ রাখতে হচ্ছে পেট্রোল পাম্প। এদিকে তেল নিতে লাইনে অপেক্ষায় দিনের বেশিরভাগ সময় চলে যাচ্ছে গাড়ি চালক এবং বাইকারদের। রাজধানীতে তীব্র জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। তেল নিতে গিয়ে পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি পাচ্ছে না অনেক গ্রাহক। ক্ষুব্ধ হয়ে কেউ ফিরছেন খালি হাতে, আবার কেউ দাঁড়িয়ে থাকছেন অনিশ্চয়তায়। সংকটের অজুহাতে রাজধানী কোনো কোনো পাম্প এখনো বন্ধ। এতে ভোগান্তি আরও বেড়েছে চালকদের। কোথাও কোথাও উত্তেজনা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পাম্পগুলোতে মোতায়েন করা হয়েছে পুলিশ ও সেনাবাহিনী। আমি তেল না পেলে আমি বাইকটা রেখে তো বাসে চলাচল করতে হবে, কিন্তু আমার যে কাজগুলো আছে আমি কি কাজগুলো সময় মতো করতে পারবো না। যদি পর্যাপ্ত থাকে তাহলে ক্রাইসিস হবে কেন? তেল আছে কিনা কতক্ষণ ধরে দাঁড় করিয়ে রাখছে বলতে পারছি না। এক বেলা দিলে 3 বেলা দেয় না, তো সব মানুষগুলো হয়রান হয়ে যাচ্ছে, দৌড়াচ্ছে এই পাম্পে থেকে আর এক পাম্পে। না দিলেও 11টা পর্যন্ত দিবে, এরপর তাকে স্টক শেষ হয়ে যাবে। এখন পামো কি পামো না শিওর না তো। পাম্প কর্তৃপক্ষ বলছে ডেপো থেকে তেল সরবরাহ না থাকায় এই সংকট। সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা তাদের। যে পরিমাণ তেল পাচ্ছি সেই পরিমাণ তেল আমরা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করছি, বাট এই মুহূর্তে আমাদের জন্য নির্দেশনা আছে যে ঠিক আছে, যতটুকু না আমরা পেয়েছি বা আমরা পাবো, বরাদ্দ পাবো, ততটুকু আমরা দিয়ে থাকবো। এই মুহূর্তে আপনারা তো জেনে থাকবেন যে আমরা তেল আপাতত বন্ধ করে দিব, বিকজ আমাদের এখন যে পরিমাণ বরাদ্দ আমরা পেয়েছি সেটা অলমোস্ট নিঃশেষ হওয়ার পথে। জ্বালানি সংকটে রাজধানী পরিবহন ও জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দ্রুত সমাধান না এলে এই ভোগান্তি আরও দীর্ঘায়িত হতে পারে বলছে ভুক্তভোগীরা। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। ইরানের যুদ্ধের মধ্যে জ্বালানি সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে স্পট মার্কেট থেকে 3 কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কিনতে যাচ্ছে সরকার। এর মধ্যে দক্ষিণ কোরিয়া থেকে 2 কার্গো এবং যুক্তরাজ্য থেকে 1টি কার্গো এলএনজি আনা হবে। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে নির্ধারিত এজেন্ডার বাইরে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে 3 কার্গো এলএনজি কেনার প্রস্তাব উপস্থাপন করা হয়। 3 কার্গোর মধ্যে যুক্তরাজ্যের টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে 1 কার্গো এলএনজি 907,84,64,304 টাকায় কিনতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গণভোট সংক্রান্ত বিল পেশ করতে চায় বিএনপি। জামায়াতের এমন অভিযোগকে মিথ্যা এমন মন্তব্য করেছেন সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। তিনি বলেন, এই বিষয়ে মিটিংয়ে কোনো আলোচনাই হয়নি, তবে গণভোট ইস্যুতে একমতে আসতে না পারলে সংসদে আলোচনা হবে। স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী বলেন, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে এবং সংবিধান সমুন্নত রেখেই কমিটি বিলগুলো সংসদে উত্থাপন করবে। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ নিয়ে সংসদীয় বিশেষ কমিটির দ্বিতীয় দিনের বৈঠক। আর বরিশাল 3-এর সংসদ সদস্য জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিনের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান ও বিরোধী দলীয় নেতারা। বৈঠকে 133টির মধ্যে 113টি বিষয়ে একমতে এসেছে সরকার ও বিরোধী পক্ষ। বাকি 20টির বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। তবে সংসদে বিল উত্থাপন হবে জুলাই সনদকে প্রাধান্য দিয়ে এবং সংবিধান সমুন্নত রেখে বলে জানান আইন ও স্বরাষ্ট্রমন্ত্রী। সাংবিধানিকতা এবং জুলাই জাতীয় সনদ দুটোই আমরা বিবেচনায় নিয়েছি এবং জুলাই জাতীয় সনদকে আমরা এখানে প্রাধান্য দেব। আমরা জুলাই সনদের বাইরে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেইনি, এগিয়ে যাচ্ছি না। জুলাই সনদ আমাদের কাছে অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত রেসপেক্টেড জায়গা। এদিকে জামায়াত নেতা রফিকুল ইসলাম খানের অভিযোগ, গণভোট রহিতের জন্য বিল আনার প্রস্তাব দিয়েছে বিএনপি। তবে জামায়াতের এমন অভিযোগকে মিথ্যাচার বললেন সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদিন। গণভোট বিল আনছেন ওনার রহিতকরণের জন্য, তা আমরা এটা একমত হওয়ার প্রশ্নই আসে না। তার কারণ গণভোট অস্বীকার করলে তার জুলাই চেতনাই থাকে না। গণভোট নিয়ে আপনারা পাশ এটা ওনারা, আমি তো বলতে পারি না, ওনারা
যে মিথ্যা কথা বলেছে বা অসত্য কথা বলেছে, এখন ওনারা ওনাদের ভাবে বলেছে, তবে ওনারা আজকেও কোনো বিষয়ে আপত্তি উত্থাপন করে নাই, কোনো সংশোধনী প্রস্তাব আনে নাই, এবং আমরাও সেই মর্মে কোনো রকম কোনো সিদ্ধান্ত গ্রহণ করি। আগামী 2 এপ্রিলের মধ্যে অন্তর্বর্তী সরকারের নেয়া 133টি অধ্যাদেশের বিষয়ে যাচাই বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে সংসদে প্রেরণ করা হবে বলে জানিয়েছে বিশেষ কমিটির সভাপতি। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি দেশের 18তম অ্যাটর্নি জেনারেল। বুধবার দায়িত্ব পাওয়ার পর গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। ন্যায় বিচার সুনিশ্চিত করা, রাষ্ট্রকে ডিফেন্ড করা, রাষ্ট্রের স্বার্থ হানি হয় এমন কোনো কাজের মধ্যে যেন কেউ লিপ্ত হতে না পারে সেটাকে প্রতিহত করা, আর সবচেয়ে বড় কথা আগামী দিনের বাংলাদেশকে যে স্বপ্নের বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই, এবং আইন এবং বিচারাঙ্গনের প্রতি যে মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করাটাই হবে অন্যতম কাজ। এবং আইনের শাসন, মানবাধিকার সুনিশ্চিত করা, বাংলাদেশ যেন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশ চলে, এবং রাষ্ট্রের পক্ষে যে সরকার বর্তমানে পরিচালনার দায়িত্ব আছেন তাদের ভালো কাজে সহযোগিতা করা, রাষ্ট্রের কল্যাণে কাজ করা, এগুলো হচ্ছে আমি মনে করি যে আমাদের অন্যতম প্রায়োরিটি হবে। ঈদের উৎসবের আমেজ এখনো তুঙ্গে। যান্ত্রিক শহরের একঘেয়েমি কাটাতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। তবে শিশুদের জন্য প্রধান আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ভার্চুয়াল রিয়েলিটি থিম পার্ক টগি ফান ওয়ার্ল্ড। বিশেষ করে একই ছাদের নিচে অসংখ্য রাইড ও রোমাঞ্চকর পরিবেশ বাড়তি মাত্রা যোগ করছে ঈদ আনন্দে। এ বিষয়ে টগি ফান ওয়ার্ল্ড থেকে যুক্ত হচ্ছেন জানাবেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, ঈদের ছুটি তো এরই মধ্যে শেষ হয়ে গেছে এবং কর্মব্যস্ত মানুষেরাও রাজধানীতে ফিরতে শুরু করেছেন। টগি ফান ওয়ার্ল্ডে বিনোদন প্রেমীদের ভিড় কেমন দেখছেন? এখানে আসলে বিনোদন প্রেমীরা এসেছেন এবং অনেকেরই প্রথম পছন্দ টগি ফান ওয়ার্ল্ড, কারণ একই ছাদের নিচে অনেকগুলো রাইড, তারপরে শীতাতপ নিয়ন্ত্রিত যে পরিবেশ এবং সেই সঙ্গে ইনডোর গেমিং। যেহেতু বাইরে অনেকেই মনে করছেন বাচ্চাদের নিয়ে ঘোরাঘুরি করা কিছুটা অনিরাপদ হতে পারে, এরকম চিন্তাভাবনা থেকে অনেকে এসেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর আপনি জানেন যে ঈদের একদম আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে টগি ফান ওয়ার্ল্ডে শিশুদের আনাগোনা অনেক বেড়ে গিয়েছে, কারণ এই সময়টা ছুটি। তো অভিভাবকরা আসলে বাচ্চাদেরকে নিয়ে আসছে টগি ফান ওয়ার্ল্ডে। আরেকটি বিষয় সেটি হচ্ছে শুধুমাত্র যে ছোটরাই আসছেন তাই নয়, বড়রাও আসছেন, কারণ একেবারে 9ম তলা থেকে 17 তলা পর্যন্ত পুরো ফ্লোর জুড়েই আসলে শিশুদের এবং বড়দের গেমিং জোন। আমরা যে ফ্লোরটিতে এখন আছি এটি হচ্ছে ছোটদের খেলার জোন এবং তাদের জন্য নানা ধরনের সুব্যবস্থা রয়েছে। ছোটদের জন্য অর্থাৎ 12 বছর বয়স পর্যন্ত যে শিশুরা রয়েছে তাদের জন্য একটি বিশেষ প্যাকেজ রয়েছে ঈদ উপলক্ষে, এবং সেই প্যাকেজ হচ্ছে 1200 টাকা, আর বড়দের জন্য সেই প্যাকেজটি হচ্ছে 3600 টাকা। অর্থাৎ বিভিন্ন ধরনের প্যাকেজও আসলে ঈদ উপলক্ষে রয়েছে, অর্থাৎ বিভিন্ন ধরনের ছাড় দিয়েছে টগি ফান ওয়ার্ল্ড। আর এই যে টগি ফান ওয়ার্ল্ডের বিশেষ যে ব্যবস্থা, এটি আসলে থাকবে 28 মার্চ পর্যন্ত, এবং এই যে 28 মার্চ পর্যন্ত দুপুর 12টায় শুরু হবে, মানে খুলবে টগি ওয়ার্ল্ড, এবং রাত 10টায় আসলে টগি ফান ওয়ার্ল্ড বন্ধ হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। অর্থে ধন্যবাদ আপনাকে। অন্তরা বিশ্বাস জানাচ্ছেন টগি ফান ওয়ার্ল্ড থেকে। যুক্তরাষ্ট্রের সমঝোতার প্রস্তাব নাকচ করে জোরদার প্রতিরোধ চালিয়ে যাবে ইরান। স্থানীয় সময় বুধবার পাকিস্তানের মধ্যস্থতায় পাঠানো যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাবের জবাবে তেহরান জানায় আড়ালে শক্তি বাড়াতে চায় ওয়াশিংটন। এতে সংঘাত নিরসনে পাল্টা 5 দফা প্রস্তাব পেশ করেছে তেহরান। এমন পরিস্থিতিতে ওয়াশিংটন মধ্যপ্রাচ্যে আরও সেনা মোতায়েনের পদক্ষেপ নিচ্ছে। এরই মধ্যে চলছে হামলা পাল্টা হামলা। সাইরেনের শব্দে ভারী ইসরায়েল ও অধিকৃত জেরুজালেম। ধেয়ে আসছে ইরানের একাধিক ওয়ারহেডযুক্ত ক্লাস্টার ক্ষেপণাস্ত্র। স্থানীয় সময় বুধবার ক্ষেপণাস্ত্রগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে মধ্য ইসরায়েল, তেল আবিব ও বনি ব্রাকে আঘাত হানে। হামলায় এখন পর্যন্ত 5000 মানুষ আহত বলে জানিয়েছে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়।
ইরান জুড়েও পাল্টা হামলা চলছে। ওয়াশিংটন তেল আবিবের হামলায় তেহরানের বুশেহার পারমাণবিক কেন্দ্র ও ইসফাহানের বিস্ফোরক উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত। যৌথ হামলার মুখে তেহরান যখন মারমুখী, তখনই কূটনৈতিক আলোচনার বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে 15 দফা শান্তি প্রস্তাব পাঠানো হয়েছে তেহরানে। বিষয়গুলো নিয়ে এই সপ্তাহেই পাকিস্তান, তুরস্ক ও মিশরকে সঙ্গে নিয়ে আলোচনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও আলোচনায় বসার আগে আরো 5 শর্ত জুড়ে দিয়েছে তেহরান। তীব্র সংঘাতে ওয়াশিংটন আলোচনাকে ঢাল বানাচ্ছে এমন মন্তব্য করে কূটনৈতিক আলোচনায় বসার কথা নাকচ করেছে তেহরান। এমনকি পাকিস্তানের সঙ্গে আলাপের কথাও অস্বীকার করেছে তারা। এছাড়া মার্কিন সেনারা তেল আবিবের প্ররোচনার শিকার হবে বলে সতর্ক করেছেন স্পিকার এমপি গালিবাফ। দেশের সামরিক বাহিনীর মুখপাত্র বলেন, নিজেদের ভেতরেই আলোচনা করছে মার্কিন প্রশাসন। নিজেদের পরাজয়কে চুক্তি হিসেবে দেখবেন না, পরাশক্তি হয়েও বিধ্বস্ত হয়েছে তারা। ট্রাম্পকে বলতে চাই, আপনি বরখাস্ত হয়েছেন। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসেছে, মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন মধ্যপ্রাচ্যে অভিজাত বাহিনীর 82তম ডিভিশনের 2000 সেনা পাঠানোর পায়তারা করছে। যুক্ত হবে আরো 3000 স্থলসেনাও। উত্তাল পরিস্থিতিতে মধ্যস্থতার আলোচনায় অংশ না নেওয়ার কথা জানিয়েছে কাতার। নীরব দাস, নিউজ 24। এফসি এশিয়ান কাপের বাছাই পর্ব সামনে রেখে ফিফা প্রীতি ম্যাচে কাল মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রতিপক্ষ শক্তিশালী ভিয়েতনাম। হ্যাভিয়ের ক্যাব্রেরার শিষ্যরা যখন বিদেশের মাটিতে নিজেদের শক্তি পরীক্ষার অপেক্ষায়, তখন ঘরের মাঠে জয়ের ধারায় ফিরতে মরিয়া ভিয়েতনামেজি কোচ কিম সাং সিক। আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।